স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। দাঙ্গা সহিংসতার পর এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে কিরগিজস্তানে, তবে নতুন করে আর কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। রাজধানী বিশকেকে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। রোববার ঘর থেকে বের হয়েছে প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ আতঙ্কিত প্রবাসীদের আশ্বস্ত করার চেষ্টা করছে কিরগিজস্তান সরকার। দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। শুক্রবার স্থানীয়দের সাথে কয়েকজনের বিদেশি সংঘাতের জেরে ব্যাপক সহিংসতা ছড়ায় রাজধানী বিশকেকে। রাতভর হামলার শিকার হন বিদেশিরা। মেসে ঢুকে মারধর করা হয় শিক্ষার্থী ও শ্রমিকদের। হামলার শিকার হন বাংলাদেশি প্রবাসীরা। রাতভর সহিংসতায় বেশ কয়েকজন আহত ও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বের হয়নি 2-3 দিন, বাসাতেই ছিলাম। পরিবেশ এখন মোটামুটি আন্ডার কন্ট্রোল বলা চলে। তারপরেও আমাদের ভিতরে একটা আতঙ্ক বিরাজ করেই, যদিও কিরগিজস্তান সরকারের পক্ষ থেকে এখন অনেকটাই প্রশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণেই রাখা আছে। তারপরে আমরা কিন্তু ভীত স্বতন্ত্রতেই অবস্থাতেই আছি। কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হননি, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে কিরগিজস্তান সরকার। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাও জানান পররাষ্ট্রমন্ত্রী। কিরগিজস্তানে আমরা আমাদের ডিপ কনসার্ন কিরগিজস্তানকে আমরা জানিয়েছি, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে সেজন্য আমাদের ডিপ কনসার্ন আমরা ব্যক্ত করেছি। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। কাতারে উদ্বোধন করা হলো প্রবাসীদের জন্য স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমে। রোববার রাজধানী দোহার বাংলাদেশ দূতাবাসে কার্যক্রমটির উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় প্রবাসীদের মাঝে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন কমিশনের প্রতিনিধি, কাতারের বাংলাদেশি কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। নির্বাচন কমিশনের মাননীয় সচিব মহোদয় নিজে এসে স্মার্ট কার্ড বিতরণ করে সেটাকে আক্ষরিক অর্থে উদ্বোধন করলেন। 45 দিনের মধ্যে এখানকার যারা আবেদন করেছিলেন প্রথম পর্যায়ে তাদের হাতে আমরা স্মার্ট কার্ড সরবরাহ করতে সক্ষম হয়েছে। মূলত নির্বাচন কমিশন সকলের সহযোগিতা চাচ্ছে যাতে তারা সঠিকভাবে তথ্য দিয়ে আবেদনটা যথাযথভাবে করেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি হাইকমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী মোবাইল কনসুলার সেবা। কার্যক্রমে এমআরপি পাসপোর্ট, বায়ো এনরোলমেন্ট সহ বিভিন্ন সমস্যার সেবা দেওয়া হয়। 2 দিনব্যাপী এই কার্যক্রমে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার শামীম হাসান, শ্রম কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম, রাজনৈতিক কাউন্সিলর প্রণব কুমার ভট্টাচার্য সহ হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা। কার্যক্রমে সেবা গ্রহণ করেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতে করা মামলার রায় বাংলাদেশের পক্ষে এলে এবং আন্তর্জাতিক চাপ থাকলে দ্রুত প্রত্যাবাসন শুরু করবে মিয়ানমার, এমনটাই মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে ওভারসিজ করসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের উদ্যোগে রোহিঙ্গা সংকট ভবিষ্যৎ রূপরেখার শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। জানান, কিরগিজস্তানে বিদেশিদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের কোনো ছাত্র গুরুতর আহত হয়নি। প্রায় 15 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের ঘাড়ে। কয়েক দফায় দেশে প্রবেশ করলেও যাবার কোনো উদ্যোগই এখনও কার্যকর নয়। এর মধ্যে শুরু হয়েছে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত। নিজেরাই যেখানে টালমাটাল, সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটুকু মনোযোগ দেবে মিয়ানমার, প্রশ্নটা সেখানেই। এমন নানা প্রশ্নের সম্ভাব্য উত্তর খোঁজার চেষ্টা হয়েছে ওকাবের আলোচনা সভায়। বিজ্ঞজনরা বলেন, রোহিঙ্গারা এখন একই সঙ্গে যেমন অর্থনৈতিক বোঝা, তেমনি নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো পরিস্থিতিতে প্রত্যাবাসনের চেষ্টা অব্যাহত রাখাটা জরুরি। Myanmar itself has become a problem. Now the Myanmar crisis is another concern of the world, of the region. So the country that has created problem, it has become itself a problem. So now what is happening in Myanmar is also very significant for understanding the Rohingya crisis. We see this problem from 2 different angles, or divide the issue in 2 different parts. One is, of course, the humanitarian part, and the other one is the political, which is repatriation. Now, of course, as we wait, and God knows how long we need to wait for the repatriation,
but we went very close. অনুষ্ঠানে প্রত্যাবাসন নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আন্তর্জাতিক চাপ জোরদার করা গেলে ইতিবাচক কিছু হতে পারে। এক্ষেত্রে প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কদিন আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঘুরে গেছেন, তার সাথে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় তিনি কিছু সাজেশনও আমাদের দিয়েছেন। রিজিওনাল পাওয়ারগুলো সবাইকে, এখানে ভারত এবং চায়নার ভূমিকা অত্যন্ত মুখ্য। তাদেরকে যদি আমরা আরো বেশি করে এঙ্গেজ করতে পারি, আমরা বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান করা সম্ভব। একই অনুষ্ঠানে কিরগিজস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। দেশটিতে বাংলাদেশের দূতাবাস না থাকায় উজবেকিস্তানের রাষ্ট্রদূতকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূত। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। কুয়েতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত হলো রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির সালুয়া অঞ্চলের একটি রেস্তোরাঁয় করা হয়। এই আয়োজনেতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লুৎফর রহমান, আর যৌথ সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এমাদুল ইসলাম ও ইয়ারিন ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর পাটোয়ারি ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান ওয়ারিস সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বিদায়ী রাষ্ট্রদূতকে বিশেষ সম্মাননার স্মারক প্রদান করা হয়। সম্মাননা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন অঙ্গ সংগঠন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান মনিরুজ্জামান, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির সহ অন্যান্যরা। চট্টগ্রামে এক প্রবাসী স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এক এসআই ও পুলিশ সোর্সকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দিয়েছে জনতা। বিকেলে আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী আব্দুল খালেক জানান, তার ছোট ভাইয়ের পাঠানো 16 ভরি ওজনের 8টি বালা চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে নিয়ে ফিরছিলেন। দুপুর 12:30টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় তাকে পুলিশ পরিচয়ে বাস থেকে নামায় দুই যুবক। পরে তাকে সিএনজিতে উঠিয়ে নগরীর বিভিন্ন সড়কে ঘুরিয়ে আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নামিয়ে দেওয়া হয়। এ সময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে ওই রাস্তা দিয়ে যাওয়া সাধারণ মানুষরা দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশে দেয়। দুই ছিনতাইকারীর মধ্যে একজন খুলশী থানার এসআই আমিনুল ইসলাম বলে নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমার কলার বেড়া ধরিয়া লামা ফেলেছি, ওই যে পুলিশ কয় আমিনুল, আমার ব্যাগ ছিল, ব্যাগটা লামা ফেলেছি। আমার লামাইয়া সিএনজি উঠেছি, সিএনজি উঠে একটা গলদির দিকে আমার একটা রাস্তা দিয়ে আমি বললাম কোন দিয়েছ, কথা আমি আইনের পুলিশ। দেখতেছি পকেটে গিয়ে আছে, ওয়ালিশ তলিশ আছে, সব কিছু আছে, নিয়ে আমার সোনাটা নিয়ে গেছে। 11 বছর পর আবার কোনো বাংলাদেশের মাউন্ট এভারেস্ট জয়। ডাক্তার বাবর আলী ষষ্ঠ বাংলাদেশি হিসেবে পর্বত শৃঙ্গে লাল সবুজের পতাকা উড়ালেন। এই অর্জনের খবর ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায় চট্টগ্রামের হাটহাজারীতে তার গ্রামের বাড়িতে। মা বাবা জানান, এভারেস্ট জয় না করা পর্যন্ত বাবর আলী বিয়ে করবেন না বলে পণ করেছিলেন। এবার তার লক্ষ্য চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে জয় করা। রোববার বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে বাংলাদেশের পতাকা উড়ান ডাক্তার বাবর আলী। তার সংগঠন ভার্টিক্যাল ড্রিমসের দেয়া তথ্য মতে গত 14 মে মাঝরাতে বেজ ক্যাম্প থেকে চূড়া অভিমুখে বাবরের যাত্রা শুরু। ক্যাম্প 2তে পৌঁছে সেখানে 2 রাত কাটিয়ে 18 মে ক্যাম্প 3 এবং 19 মে রাতে পৌঁছান ক্যাম্প 4-এ। এরপর সকালে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণের সেই মাহেন্দ্রক্ষণ। আমরা তো সারা রাত জেগে বিভিন্ন জায়গায় নক করছি, আমাদেরকে কনফার্ম করেছে বেস ক্যাম্প ম্যানেজারের ছেলে ধর্মা তামাং এবং বাবরের যে এক্সপিডিশন অপারেটর আছে তার মালিক, উনি হচ্ছেন বোদা রাজভান্ডারী। উনি আমাকে পার্সোনালি কনফার্ম করেন। কনফার্ম করার পর আমরা এক প্রকার খুশিতে ভেঙে পড়া অবস্থা।
11 বছর পর ষষ্ঠ বাংলাদেশি হিসাবে বাবরের এই অর্জন। এরপর থেকে চট্টগ্রামের হাটহাজারীর বুড়িচরে তার গ্রামের বাড়িতে মানুষের ঢল। চট্টগ্রাম মেডিকেল কলেজের 51তম ব্যাচের শিক্ষার্থী বাবর পেশায় চিকিৎসক হলেও ছোটবেলা থেকে বাবরের শখ ভ্রমণ এবং পর্বতারোহণ। প্লাস্টিক বন্ধের দাবিতে পায়ে হেঁটে প্রদক্ষিণ করেছেন দেশের 64 জেলা। এভারেস্ট জয়ের আগে বিয়ে করবেন না বলে পণ করায় দুশ্চিন্তায় ছিলেন বাবা মাও। কথা যেদিন ও উঠতেছে এদিন এই ফোন দিয়ে ভিডিও কলে ফোন দিছে, ওর মুখ টুক লালে গেছে, আমি দেখে কান্না করতেছি, বলতেছি এগুলো তো সব ইয়ে হয়েছে, তোমার মুখ টুক এরকম হয়ে গেছে, তুমি কিচ্ছু হবে না, আমি ভালো হয়ে যাবো, ভালো হয়ে ফিরে আসবো, চিন্তাকে চলে আসবো। এখানে যদি আমি মারা যাই স্বাভাবিক অস্বাভাবিক যে কোনো মৃত্যু হয় আমাকে কেউ চিনবে না, আমি যদি ওইখানে মারা যাই আমার পুরা দ্বিতীয় হাটের পাতায় লেখা থাকবে, তোমরা এগুলো নিয়ে এত টেনশন কিসের। আমি এখানে ও একদম ফাইট করছে আমাদের সাথে, অনেক ফাইট করছে, অনেক ফাইট, এগুলো নিয়ে অনেক ফাইট, আমরা রাজি ছিলাম না। এখন আমি করবো না, পরে পরে এরকম বললো আমার অনেক প্রেসার দিয়েছি বিয়ে করার জন্য, ও পরে পরে বলেছে ওর ইচ্ছা ছিল যে এবারে জয় করে তারপর বিয়ে করবে, এরকম খেয়াল ছিল আর কি। ইনশাল্লাহ এখন তো এবারে জয় করছে, এখন বিয়ের সাথে ব্যাপার আসুক না, বিয়ের সাথে ব্যাপারটাও চিন্তা করবো। এদিকে বাবর আলীর এভারেস্ট জয়ের খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের হাটহাজারীতে বয়ে যায় আনন্দের বন্যা। তার অর্জনে দেশের পাশাপাশি এলাকার নামও উজ্জ্বল হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। ও হিমালয় জয় করছে, আমাদের গর্ব, এলাকার গর্ব, দেশের গর্ব, সবার গর্ব। এলাকার বড় ভাই এত বড় একটা কাজ করতেছে, নিজের থেকে অবাক লাগতেছে, এটা নিজেও ইচ্ছা করতেছে যাই ওখানে। দোয়া করি বাবর আলী যেন সুস্থ শরীরে আমাদের কাছে আবার ফিরে আসে, আমরা যেন তাকে সম্বর্ধনা দিয়ে সবাই ফুল দিয়ে বরণ করে নিতে পারি। বাবর আলীর আগে আরও 5 বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে এম এ মুহিত দুবার এ পর্বত শৃঙ্গের চূড়ায় উঠেন। আর 2013 সালের 20 মে পঞ্চম বাংলাদেশি হিসাবে এভারেস্ট জয়ের পর চূড়া থেকে নেমে আসার সময় মৃত্যু হয় সজল খালেদের। এভারেস্ট জয়ের পাশাপাশি এবার বাবর আলীর লক্ষ্য এর সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লুৎসে জয় করাও। ক্যাম্প 4-এ নেমে রোববার মধ্যরাতে দ্বিতীয় লক্ষ্যের পথে এই পর্বতারোহীর যাত্রা শুরুর কথা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুর্ঘটনার 4 ঘন্টারও বেশি সময় পর সন্ধান পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে বহনকারী হেলিকপ্টারে। তবে হেলিকপ্টারের যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও জানা যায়নি, এমনটি দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম, যদিও রেড ক্রিসেন্টের এখনও বিষয়টি নিশ্চিত করেনি। রোববার ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশে স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনাটি ঘটে। এতে নিখোঁজ হন প্রেসিডেন্ট রইসি, পররাষ্ট্রমন্ত্রী আমিন আবদুল্লাহিয়ান সহ আরও 2 জন। উদ্ধার কাজ চালাচ্ছে 40টি দল, যদিও বৈরী আবহাওয়া আর পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। ঘন কুয়াশা আর রাত হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে হেলিকপ্টার দিয়ে অনুসন্ধান। এদিকে দুর্গম এলাকা হওয়ায় পায়ে হেঁটেই অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল, ব্যবহার করা হচ্ছে ড্রোনও। জানা যায় দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে ইব্রাহিম রইসির জন্য প্রার্থনা করা হয়েছে। দেশটির বিভিন্ন স্থানে সহযোগিতার ঘোষণা দিয়েছে প্রতিবেশী ইরাক, আজারবাইজান ও আর্মেনিয়া সহ বেশ কয়েকটি দেশ। উদ্বেগ প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শনিবার একটি বাঁধ উদ্বোধনের জন্য আজারবাইজানে গিয়েছিলেন রইসি। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।